15 মার্চ সোমবার রাত 8টায় গোলাম কিবরিয়া আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1773 জন। রাজধানীর বাইরেও বাড়ছে সংক্রমণ। এক মাসের ব্যবধানে আবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত 1 লিটার কিনতে গুনতে হবে 139 টাকা। এবং রাজধানীর মশা নিয়ন্ত্রণের সমন্বিত পদক্ষেপ নেই 2 সিটির। উত্তরে যে ঘটা করে কর্মসূচি, দক্ষিণে চলছে নিজস্ব গতিতে। 14 দিনের ব্যবধানে দেশে করোনা রোগী বেড়েছে 3 গুণের বেশি। শনাক্তের হারও বেড়ে দ্বিগুণ। সংক্রমণ বাড়ার জন্য মানুষের অসচেতনতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা সংক্রমণ কমাতে দেশের সকল জেলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কথা বলতে শ্যামলী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর এবং কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। আমি যাচ্ছি ডক্টর আলমগীরের কাছে। আপনার কাছে যেটি জানতে চাই, আমরা দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে মানুষের অসচেতনতা, এটার জন্যই করোনা বাড়ছে। এটি তো একটা অন্যতম কারণ। আর কোনো কি কারণ আছে যে বছরের এই সময়টাতেই বেড়ে যাওয়ার? আমরা আশঙ্কা করেছিলাম যে শীতের সময় হয়তো প্রকোপটা বাড়বে, কিন্তু সেই সময়টা মোটামুটি ভালোই পার করেছি, এখন সেটা বাড়ছে। ধন্যবাদ আপনাকে। যে যেটা আপনি বলেছেন যে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে অসচেতনতা, সেটা ডেফিনেটলি অন্যতম কারণ আমাদের। আমরা যখনই দেখেছি বাংলাদেশের মানুষ মাস্ক ব্যবহার করছে তখনই কিন্তু সংক্রমণ সংখ্যা কমছিল, এবং গত 1.5 মাস যাবত আমাদের সংক্রমণের হার যেটা ছিল শতকরা 5-এর নিচে। প্লাস আমরা ফেব্রুয়ারি 7 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম, এবং এটাতে মানুষের ভিতরে এক ধরনের রিল্যাক্সেশন চলে এসেছিল, এবং এটাতে আমরা বারবার সতর্ক করেছি যে এই ভাইরাসটি অত্যন্ত নতুন, এবং পৃথিবীর বহু দেশে দেখা গেছে সংক্রমণের হার 2-এর নিচে কিছুদিন থেকে আবার বেড়ে গেছে, এবং ভাইরাসটি অনবরত পরিবর্তনশীল, এবং যে কোনো সময়ে আমরা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। এবং গত 5-7 দিনে আমরা যেটা দেখছি, ক্রমাগতভাবে সংক্রমণ হার বাড়ছে, এবং এটা ঢাকা চিটাগংয়ের পরে অন্যান্য শহরেও কিন্তু সংক্রমণ সংখ্যা বাড়ছে। এটার অন্যতম কারণ আমাদের অসচেতনতা। অবশ্যই ব্যক্তিগত সচেতনতাটা এখানে অত্যন্ত জরুরি, এবং আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে এখন একটা মহামারী চলছে, বিশ্ব মহামারী, এবং এখনো আজকে এই মুহূর্তে 2 কোটির বেশি মানুষ হাসপাতালে অথবা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এখনো প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ সারা পৃথিবীতে মারা যাচ্ছে। অর্থাৎ মহামারীটি প্রবল বেগে এখনো আছে, এবং ইউরোপ বা আমেরিকা আপনারা দেখবেন যে কিছু কিছু শহরে কদিন পর পরই লকডাউন দিতে হচ্ছে। সো ভাইরাসটির এই অনবরত পরিবর্তনশীলতায় বাংলাদেশেও এখন পরিবর্তন হয়েছে কিনা, আমরা বলেছি যে আমরা ইউকে ভ্যারিয়েন্ট পেয়েছি বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে ইউকে ভ্যারিয়েন্ট গুলা ইউকে থেকে যারা বাংলাদেশে এসছে তাদের মধ্যেই এখন পর্যন্ত সীমাবদ্ধ রাখা গেছে। কিন্তু এটা তো রাখা যাবে না। ভাইরাসের চরিত্র এরকম যে এটা ছড়াবে পৃথিবীর 83টা দেশে ছড়িয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ইউকে ভ্যারিয়েন্ট হোক, আফ্রিকান ভ্যারিয়েন্ট হোক বা ব্রাজিলের ভ্যারিয়েন্ট হোক, এই তন্নতার কোনো বিকল্প নেই। ডক্টর আলমগীর, আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু যাচ্ছি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের কাছে। আমরা দেখছি যে ঢাকার বাইরেও সংক্রমণ বাড়ছে, তেমনটাই বলা হচ্ছে। এখন কক্সবাজারে দেখলে কিন্তু সেটি মনে হচ্ছে না, সেখানে যেন পুরো ছুটির আমেজে আছে মানুষ। সবগুলো হোটেলে তিল ধারণের জায়গা নেই, সমুদ্র সৈকতে অনেক মানুষ। তো এই যে সংক্রমণটা বাড়ছে, আপনারা কি বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন সেখানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য? আসলে আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই যে সচেতনতা তৈরি হয় মানুষের নিজেদের কাছ থেকে। মানুষ নিজে সচেতন না থাকলে অপর সচেতন করা কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশ কক্সবাজার হচ্ছে সবচেয়ে বড় টুরিস্ট এলাকা, এখানে লক্ষ লক্ষ লোক প্রতিদিনই এখানে আসছে তাদের ভ্রমণের উদ্দেশ্যে। আমরা টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজন আমরা সকলকে সচেতন করার চেষ্টা করছি বাস থেকে যখন পরিবহন থেকে তারা নামছেন, হোটেলে যাচ্ছেন, তারপর বিভিন্ন স্পটে তারা বেড়াচ্ছেন, তাদেরকে আমরা সচেতন করে তোলার সবসময় চেষ্টা করি। বিভিন্ন লিফলেট, ব্যানার, মাইকিং, এবং যখন টুরিস্ট স্পটগুলিতে তারা ভ্রমণ করছেন তাদের মাস্ক পরেন এবং করোনা সম্পূর্ণ হাত থেকে রক্ষা করতে পারেন, এই ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। জি, আমরা আগেও দেখেছি, এর আগের যখন করোনার সংক্রমণ বা প্রকোপ খুবই
বেশি ভয়ানক ছিল তখন কিন্তু কক্সবাজারে নানা রকম লকডাউন সহ নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা হোটেলগুলোতে যেখানে অথবা যেসব জায়গায় ট্যুরিস্ট বেশি ভিড় করছে সেই জায়গাগুলোতে কি কোনো কোনো পদক্ষেপ নিচ্ছেন যে মানুষের ভিড় জনসমাগম যেন একটু সীমিত পরিসরে হয়, তেমন কোনো পদক্ষেপ এখনো নিয়েছেন নাকি পরিকল্পনা আছে? আহ, আসলে মানুষকে আটকানো আসলে কঠিন একটা ব্যাপার। মানুষকে তো আটকানো সম্ভব হয় না। মানুষ জন্য সচেতন ভাবে নিরাপদ দূরত্ব, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি পর্যন্ত নিরাপদ দূরত্বে অবস্থান করে বেড়াতে পারেন, সেই জন্য আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু একই সাথে যখন একটা বাসে বা বড় গাড়িতে একই সাথে যখন ভ্রমণ করছেন পাবলিক প্লেসে, তখন আসলে সেটা সম্ভব হয় না। এটা হলো বাস্তবতা। তো আমরা আমাদের আঙ্গিকে আমরা সেটা সবসময় চেষ্টা করি, এবং আমাদের জাহাজে ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানে আমরা প্রবেশ করা জাহাজে আরোহণের পর সেখানে আমরা তাদেরকে চেষ্টা করি তারা মুখে মাস্ক পরিধান করেন এবং একজন থেকে আরেকজনের ন্যূনতম যে দূরত্ব সেই দূরত্বটা। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর আলমগীরের কাছে আবারও যাচ্ছি। আমাদের এখানে সাধারণ মানুষের একটা প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন আমরা নিচ্ছি, একই সঙ্গে ভ্যাকসিনেশন চলছে, একই সঙ্গে করোনার প্রকোপ বাড়ছে, অনেকে প্রথম ডোজ টিকা নেওয়ার পরেও আবার আক্রান্ত হচ্ছেন। তো এই ভ্যাকসিনটা আমাদের কতদূর পর্যন্ত সুরক্ষা দেবে? আপনাকে এটা চমৎকার প্রশ্ন আমাদের জন্য। যে ভ্যাকসিন, আমরা যে ভ্যাকসিনটি প্রয়োগ করছি এই ভ্যাকসিনের 2টি ডোজ নিতে হবে 8 সপ্তাহের ব্যবধানে। এখন প্রথম ডোজ দেওয়ার পরে আমরা এরকম 2 ডোজের ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ আপনাকে সুরক্ষিত রাখার জন্য প্রাইমিং করে শরীরকে, প্লাস পার্শিয়াল ইমিউনিটি তৈরি করে। সো ভ্যাকসিন প্রথম ডোজ নেওয়ার পরেও কিন্তু আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়, এবং সেখানেই স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা বারবার বলি। ভ্যাকসিনটি দ্বিতীয় ডোজ নেওয়ার পরে 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ, যেটা আমরা 7 এপ্রিল থেকে কার্যক্রম শুরু করব, এবং দ্বিতীয় ডোজ নেওয়ার 14 দিন পরে আপনার প্রোটেকশনের মাত্রাটা সবচেয়ে বেশি হবে। সো তার আগ পর্যন্ত আপনাকে স্বাস্থ্যবিধি মানতেই হবে, নাহলে কিন্তু আপনিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে এখন যে ভ্যাকসিনগুলো আমরা ব্যবহার করছি সারা পৃথিবীতে, কোনোটাই কিন্তু শতভাগ নিশ্চয়তা দেয় না যে আপনি ভ্যাকসিন নিলে যে আক্রান্ত হবেন না। সো একটা সম্ভাবনা থেকেই যাবে। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার পরে যেটা হয় সেটাতে হচ্ছে যে যে ভ্যাকসিন, আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন এবং 14 দিন পার হয় দ্বিতীয় ডোজে, তাহলে আপনার যে জটিলতাগুলো হয় সেই জটিলতাগুলো হবে না, মৃত্যু শতভাগ কমে যাবে। এই জন্য এখন যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের এবং যারা ভ্যাকসিন নেননি তাদেরও আসলে সব ব্যক্তিগত সতর্কতা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই। আমরা এখন অনেকটা একটা আতঙ্কিত অবস্থার মধ্যে চলে এসেছি বলতে গেলে বলা যায়, যে ক্রমাগত হারে যে হারে বাড়ছে। আমরা যদি সবাই আমাদের যার জায়গা থেকে ব্যক্তিগত সচেতনতাটা মানি, আমরা যদি মাস্ক পরি, আমরা যদি হাত ধোয়াটার অভ্যাসটা তৈরি করেছিলাম সেটা বজায় রাখি, এবং আমরা যদি জনসমাগম, জনসমাবেশ, ব্যক্তিগত দূরত্ব মেনটেন করি, তাহলেই আমরা সুরক্ষিত থাকব এবং করোনা মোকাবেলায় আমরা এগিয়ে যেতে পারবো। ভ্যাকসিন যেহেতু আমাদের কাছে অন্যতম টুলস হিসাবে আছে, ভ্যাকসিনের সাথে স্বাস্থ্যবিধি মানলেই আমরা কিন্তু এই মহামারী থেকে বের হয়ে আসতে পারবো, নাহলে কিন্তু আমরা বিশাল যুগের মধ্যে পড়ে যাব। ডক্টর আলমগীর এবং মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, আপনারা দুজনেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বিরতি থেকে ফিরে আরও কথা হবে এই প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ASM আলমগীর এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। যাচ্ছি মহিউদ্দিন আহমেদের কাছে। কথা হচ্ছিল কক্সবাজারে পর্যটকদের বিষয়ে। আপনারা সচেতনতা করছেন, চালাচ্ছেন এবং মানুষকে সচেতন করছেন, কিন্তু তার বাইরে এখন যে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, পরিকল্পনা কি আপনাদের ভবিষ্যতে? এই যে করোনার প্রকোপ বাড়ছে, ঢাকার বাইরেও সংক্রমণ বাড়ছে, সেটিকে লক্ষ্য করে আপনারা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আপনারা জানেন যে করোনা গত জুলাই মাসে যে লকডাউন ওপেন করা হয়েছিল, তখন জুলাই মাস থেকে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে হোটেল, মোটেল, পর্যটন এলাকা ওপেন করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তো সেই সিদ্ধান্তটাই মূলত আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে যখন কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে কয়েক লক্ষ পর্যটক প্রতিদিনই তারা আসছেন পর্যটক এরিয়া কক্সবাজারে, হোটেল, মোটেল, রিসোর্টে এখানে আসছেন। আমরা যেটা চেষ্টা করছি যে স্বাস্থ্যবিধিতে বলা রয়েছে যে একটি রুম 72 ঘন্টার মধ্যে জিপি কোনো টুরিস্ট যেন ব্যবহার না করেন, এবং একটি প্লেস থেকে আরেকটি প্লেসে যেন একটা দূরত্ব বজায় রাখা হয়, এই সমস্ত বিষয় আমরা বলছি। তো এই বিষয়টা আমরা হোটেল, মোটেল মালিক সমিতি বা যারা রয়েছেন, যারা স্টেক হোল্ডার রয়েছেন, তাদের সাথে আমরা প্রতিনিধিত্ব মিটিং করছি। তাদেরকে চেষ্টা করছি যে আপনাদের টুরিস্টদেরকে যখন আপনারা
এন্ট্রিটা একটু কম পরে করেন, তাদেরকে বলে দেন যে আমাদের সিট খালি নেই এবং স্বাস্থ্যবিধি মেনে যে 72 ঘন্টার মধ্যে দ্বিতীয় রুম নেওয়া যাবে না, এই বিষয়টা তাদেরকে জানিয়ে দিন যে আপনার রুম খালি নেই, এভাবে যেন বলে দেন। কিন্তু আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই আমি যাচ্ছি ডাক্তার আলমগীরের কাছে। এই এখন যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রথমে যেটি বলা হয়েছিল যে অল্প বয়স্ক, তরুণ এবং তারা ঝুঁকির বাইরে, বয়স্করাই বেশি ঝুঁকিতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু বিভিন্ন বয়সের মানুষ সংক্রমিত হচ্ছেন, তরুণরাও বাকি নেই, তরুণ যুবক সবাই সংক্রমিত হচ্ছেন। তো এই যে বাংলাদেশে এই মুহূর্তে যে করোনার প্রকোপটা দেখা গেছে, সেটির ধরন কি ভিন্ন বা নতুন ধরনের কিছু? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে তরুণ জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী, সো আমাদের যা ইনফেকশন হয় তার প্রায় 50% বেশি তরুণ জনগোষ্ঠী হয়। সেখানে একটা জিনিস হয় যে যদি কারো কোমরবিডিটি না থাকে, বয়সে তরুণ জটিলতা তুলনামূলকভাবে কম হয়, কিন্তু আক্রান্তের সংখ্যা তরুণদের মধ্যে অনেক বেশি হতে পারে। আর ভাইরাসের আমরা যেটা ইউকে ভ্যারিয়েন্ট পাচ্ছি সেটা আসলে খুবই অল্প সংখ্যক, সেটা মূলত যারা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরত এসেছেন তাদের ভিতরে এখন পর্যন্ত সীমাবদ্ধ। তারা যেহেতু 7 দিন কোয়ারেন্টাইনে থাকেন, আমরা টেস্ট করলে ধরা পড়ছে, কিংবা বাড়িতে গেলে আবার আরো 7 দিন থাকতে হয় সেখানে, কিন্তু সেটা আমরা কন্ট্রাক্ট ট্রেসিং এর মাধ্যমে তাদের কন্ট্রাক্টদেরকে কোয়ারেন্টাইনে রেখে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সেখান থেকে তেমন একটা বাড়ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার এই যে টোটাল, যেটা যদি নতুন ভ্যারিয়েন্টে হয়, সেটা সাউথ আফ্রিকান, ব্রাজিল কিংবা ইউকে ভ্যারিয়েন্ট, যেটা দিয়ে হয় না কেন, সবগুলোরই বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু একটাই, সেটা হলো স্বাস্থ্যবিধি। এবং এখন বাস্তবতা বাংলাদেশে, যেটা আপনি কক্সবাজারের কথা বলেছেন, বা বাংলাদেশে সকল টুরিস্ট স্পটে যেখানে আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো উপায় নাই। আসলে আমিও রিসেন্টলি অফিসিয়াল কাজে কক্সবাজার গিয়েছি, আমি দেখে এসেছি যে স্বাস্থ্যবিধি বলে আসলে কিছু নাই আমাদের সেখানে। সো আমাদের একটা ব্যবস্থা তো করতে হবে, পর্যটকদের ভিতরে স্বাস্থ্যবিধির জন্য সচেতনতা তৈরি করা, কিংবা মানুষের যাতায়াত কমানোর কোনো একটা ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ আপনি জানেন যে আমাদের যে হারে এখন রোগীর সংখ্যা বাড়ছে, সেটা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে অনেক কিছুতেই আমাদের কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা। সামনে আমাদের স্কুল খুলে দেওয়ার কথা আছে, তারপরে রোজার পর আমাদের ইউনিভার্সিটি খুলে দেওয়ার কথা। সবকিছুতেই আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। এবং আপনি দেখছেন আজকেও 26 জন মানুষ মারা গেছেন, এবং সেটাও কিন্তু একটা বিশাল সংখ্যা, এবং অনেক দিন পরে এই সংখ্যা আমাদের আতঙ্কিত করে। সো সবাইকে আমি অনুরোধ করব, যাদের ভ্যাকসিন নেওয়ার সময় এসছে, অর্থাৎ 40 বছরের বয়স বা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তারা দয়া করে রেজিস্ট্রেশন করে দলে দলে ভ্যাকসিন নিয়ে নিন, এবং সাথে সাথে স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মানতে হবে। এর বিকল্প এখন সারা পৃথিবীতে কিছু নাই। এবং আপনি স্বাস্থ্যবিধি মানলে, আপনি মাস্ক পরলে আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে, এইভাবে কিন্তু আমাদের সমাজ নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে। তাহলেই আমরা শক্তভাবে এই মহামারীর প্রতিরোধে। ডক্টর আলমগীর, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানার ছিল, সেটি হচ্ছে যে করোনা ভাইরাসটা সম্পর্কে আমাদের সারা বিশ্বের বিজ্ঞানীদের এবং এই সংশ্লিষ্ট যারা গবেষণা করছেন তাদের জানা বোঝাটার কোন পর্যায়ে আছে একটু জানতে চাই। মানে এটির সব অদ্যপন্ত কি আমরা জানতে পেরেছি কিনা? কারণ এই প্রশ্নটি এই জন্যই মনে জাগে যে আমরা একবার এক এক রকম কথা শুনতে পাই করোনা নিয়ে। যেমন শীতের সময় বলা হয়েছিল বাড়তে পারে, সেটি বাড়েনি। গরমের সময় যখন আমরা আশঙ্কা করছিলাম আমরা তখন বেড়ে যাচ্ছে। এতে কিন্তু সব মানুষ আসলে তথ্য প্রবাহ ঠিক না থাকলে মানুষও কনফিউজ হয়ে যায়। দেখুন, এই ভাইরাসটি 15 মাস বয়সী ভাইরাস। এটা খুব, ভাইরাসের বয়সের জন্য, গবেষণার জন্য খুবই অল্প সময়, এবং ভাইরাসটি অনবরত পরিবর্তন হচ্ছে। কখনো কখনো পরিবর্তনে আমরা দেখছি ভাইরাসটির সংক্রমণ সক্ষমতা বেড়ে গেছে, কখনো কখনো পরিবর্তনে আমরা দেখছি ভাইরাসটির মৃত্যু ঝুঁকিতে ফেলে দিচ্ছে মানুষকে। এবং এই যে গরম ঠান্ডার কথাটা আমরা যারা বলি, আসলে এগুলি সবই সম্ভাবনার কথা বলা হয়। শীতকালে যেহেতু শীতকালটা, বা ইউরোপ বা আমেরিকাতে যেহেতু একদম 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তখন ভাইরাসের জন্য অনুকূল পরিবেশ। আমাদের এই অঞ্চলে কিন্তু টেম্পারেচার উপর ডিপেন্ড করে এখনো কিছু বলার সময় আসে নাই, কিন্তু সম্ভাবনার সাথে সতর্কতাটা হচ্ছে অত্যন্ত জরুরি। অবশ্যই। আমি আবারও যাচ্ছি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের কাছে। এই যে এখন কক্সবাজারে কি অবস্থা, সেখানে সংক্রমণের হার কতটা, সেটা একটু জানতে চাই আপনার কাছে। আপনারা জানেন যে লকডাউন ওপেন করার পরে সংক্রমণের যে ঊর্ধ্বগতিটা ছিল, ঊর্ধ্বগতিটা কিছুটা হ্রাস পেয়েছিল। পরবর্তীতে আমরা শীতের মৌসুম প্রায় শেষের দিকে এখন কিছুটা বাড়ছে। আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আমরা রিপোর্ট দেখেছি যে আজকে 26 জন মারা গিয়েছেন, এটা কয়েকদিন হলো একটু বাড়ছে। তো
তো আমরা চাই না যে এই ধরনের মানুষ বেড়াতে এসে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ুক, এটা আমরা চাচ্ছি না। তবে কক্সবাজারে তুলনামূলকভাবে একটু বেড়েছে। আচ্ছা, অবশ্যই। আমরা শুনতে পাচ্ছিলাম ডক্টর আলমগীর, কক্সবাজারে বাড়ছে, একইভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বাড়ছে। আমরা দেখেছি কিছুদিন আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেল বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করেন যে এখন যেহেতু এটা বাড়তির দিকে, নতুন করে আমাদের এগুলো চিন্তা করা উচিত, এই ধরনের কার্যক্রম, নির্বাচন বলেন বা সামাজিক অনুষ্ঠান, সেগুলোর ব্যাপারে নতুন করে ভাবার সময় এসেছে? পৃথিবীতে যে কোনো প্রান্তে যে কোনো ধরনের জনসমাবেশ, গণসমাবেশ এবং সামাজিক অনুষ্ঠান আপনি যদি স্বাস্থ্যবিধি না মেনে চলেন, তাহলে আক্রান্তের সংখ্যা বাড়বে। এই ভাইরাসটি ছড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট, একজন আরেকজনের কাছাকাছি আসলে। এবং আপনি যে কোনো সামাজিক বা জনসমাবেশ যদি করেন, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে, এটা শুধু বাংলাদেশের জন্য না, এই ভাইরাসটির চরিত্র এরকম আমরা দেখছি, যেখানে অনেক জনসমাবেশ হচ্ছে, যেখানে নির্বাচন হচ্ছে, যেখানে এরকম টুরিস্ট স্পট, যেটি জানতে চাচ্ছিলাম যে এখন যেহেতু বাড়তির দিকে, এখন কি আমাদের নতুন করে ভাবার সময় এসেছে কিনা এগুলোকে নিয়ন্ত্রণ করার, সেই জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য ডেফিনেটলি আমাদের নতুন করে ভাবার সময় এসছে। এবং আমরা দেখেন, আমরা অলরেডি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে নানাবিধ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং নো মাস্ক নো সার্ভিসটা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট হবে এখন থেকে। আমরা তো অনেকে বলছি নো মাস্ক নো মুভমেন্ট স্টার্ট করার জন্য, অর্থাৎ মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া। অবশ্যই। ডক্টর আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর সেই সঙ্গে এডিটর স্পিকে নিচ্ছি আবার একটু বিরতি। আবারও বাড়ছে ভোজ্য তেলের দাম। এক মাসের ব্যবধানে 1 লিটার বোতলজাত তেলে বেড়েছে 4 টাকা এবং 5 লিটারে বেড়েছে 30 টাকা। দুপুরে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর এ নিয়ে কথা বলতে রাজধানীর মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা। গোলাম মাওলা, আপনাকে স্বাগত। আমরা দেখলাম যে অল্প কিছুদিনের ব্যবধানে 2 দফা তেলের দাম বাড়ানো হলো, বাড়িয়ে সরকার নির্ধারণ করলো। সাধারণ মানুষের উপর প্রচন্ড চাপ পড়লো। আপনি কি মনে করেন যে এই দামটা যৌক্তিক, মানে এখন যে এই দামটা বেঁধে দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক যে বাজার যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট সঠিক আছে। কিন্তু আপনার এই যে মূল্য নির্ধারণ করেছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে আপনার মিল মালিকদের এবং আমাদের ব্যবসায়ীদের দাবি ছিল দীর্ঘদিনের, যে যেহেতু আন্তর্জাতিক বাজার আপনার ডবলের উপরে হয়ে গেছে, সেখানে আমাদের যে সরকার রাজস্ব নিচ্ছে 3 স্তরে ভ্যাট, এটা মকুব করলে পরে আমাদের 26 থেকে 30 টাকা আপনার পার লিটারে কমার কথা। আমাদের আপনার মাধ্যমে আমি পুনরায় মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় এবং অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ভোক্তাদের দিকে বিবেচনা করে, যেহেতু সামনে পবিত্র মাহে রমজান, যাতে কোনো প্রকার কোন শ্রেণীর ভোক্তাদেরই কোনো দুর্ভোগ পোহাতে না হয়, আমাদের যদি এই ভ্যাটগুলি এই রমজান উপলক্ষে মকুব করা হয়, তাহলে সাশ্রয় মূল্যে আপনার এই সকল ভোক্তারা আপনার ভোজ্য তেল আপনার সরবরাহ পাবে এবং ক্রয় ক্ষমতা নাগালে থাকবে। কিন্তু আজকে যেই সভা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের, সেইখানে কিন্তু একটি ব্যবসায়ীদের প্রস্তাব ছিল দাম আরও বাড়ানোর। সেটি আমরা জানতে পেরেছি গণমাধ্যমের প্রতিবেদনে, যে আরও বেশি বাড়ানোর কথা ছিল। দুই পক্ষ আলোচনা করে সমন্বয় করে 4 টাকা বাড়িয়ে 139 টাকা দাম নির্ধারণ করেছে। আপনাকে জানিয়ে রাখি, এর আগে যখন 135 টাকা দাম বেঁধে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু মানুষের উপর এটা বিরাট চাপ ছিল। এখন 139 টাকা হয়েছে। তো এর ফলে কারা লাভবান হবে, ব্যবসায়ীরা কতটা লাভবান হবে? কারণ বাজারে আমাদের প্রতিবেদক বা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা খোঁজ নিয়ে দেখেছেন যে দাম বাড়লে কিন্তু আসলে বিক্রি কমে যায়, মানুষের উপর চাপ পড়ে। তো এতে কোন পক্ষ লাভবান হচ্ছে? আসলে বর্তমান যে প্রেক্ষাপট বিশ্ববাজারের, আপনার সেই অনুযায়ী আপনার অ্যাকচুয়ালি দাম আরো বাড়া উচিত ছিল। আপনার বাণিজ্য মন্ত্রী মহোদয়ের রিকোয়েস্টে আমি আজকে এই সভাতে ছিলাম না, আমাদের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল, যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি। আমাদের আজকে সভাতে আমন্ত্রণ করা হয়নি, সেটা বড় বিষয় না।
আপনার যেহেতু আন্তর্জাতিক বাজার আপনার ডবলের উপরে হয়ে গেছে, করোনা লকডাউনের পূর্বে $600 যে সোয়াবিন এখন প্রায় $1200 উপরে। সরকারের হাতে যে হাতিয়ারটা আছে, এই আমাদের আপামর এই ভোক্তাদের কথা চিন্তা করে আপনার, এবং সামনেই পবিত্র মাহে রমজান, সেই উপলক্ষে কমর পক্ষে সরকার আপনার এই ভ্যাটটা যদি আপনার মকুব করে দিত, তাহলে তো আপনার প্রায় 26 থেকে 30 টাকা পার লিটারে অটোমেটিকলি কমে যেত। কি সেই প্রস্তাব রেখেছেন সরকারের কাছে? এটি একটি প্রশ্ন। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, এই যে দাম বাড়লো আন্তর্জাতিক বাজারে, যে কোনো পণ্যের দাম বাড়লেই আমরা জানতে পারি কারণটা, পেছনের কারণটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বাজারের দাম বেড়ে গেছে, সেই জন্য আমদানি খরচ বেড়ে গেছে। কিন্তু যখন দামটা কমে তখন কিন্তু এত দ্রুত কমতে দেখি না, মানে বেড়ে যায় রাতারাতি। আজকে ঘোষণা হলো আজকেই আগের মজুদগুলো খুচরা পর্যায়ে দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু কমারটা হয় না। এই যে ভোক্তারা দুই দিক থেকেই চাপে পড়ে, এই বিষয়টা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি এটা সঠিক নয়। যখনই আন্তর্জাতিক বাজার ডাউন হয়ে যায়, সাথে সাথে আপনার পাইকারি পর্যায়ে শুধু ভোজ্য তেল নয়, সমস্ত আইটেমই এফেক্ট হয় এবং সাথে সাথে দাম কমে। কিন্তু আমার রিটেল পর্যায়ে এটা কমতে কিছুটা সময় লাগে, কারণ তারা হলো খুবই ক্ষুদ্র ব্যবসায়ী। তারা যে উচ্চ হারে মালটা কিনে নিয়ে আসছে, সেটা বিক্রি না হওয়া পর্যন্ত, নতুন মাল, কম দামের মাল তাদের দোকানে ইন না হওয়া পর্যন্ত আপনার তারা সেই দামটাই রাখে। এটা সত্য কথা, রিটেলে এই জিনিসটা ইম্প্যাক্টটা আসতে কিছুটা সময় লাগে, কিন্তু পাইকারি পর্যায়ে ইম্প্যাক্টটা আপনার প্রতিদিন ঘন্টায় ঘন্টায় এটা চলে আসে জি, আন্তর্জাতিক বাজারের অবশ্যই সাথে। গোলাম মোল্লা, আরেকটা বিষয় আপনার কাছে শুধু জানতে চাই, এই যে বাজারের অস্থিতিশীলতা আন্তর্জাতিক বাজারে এবং দেশের বাজারেও, এটি কতদিনে কমবে বলে আমরা আশা করতে পারি? আমরা যেটা জানি যে আপনার এই এই মাসে আপনার আর্জেন্টিনা এবং ব্রাজিলের একটা সোয়াবিনের ক্রপ ওঠার একটা সিজন, এবং আগস্টে আমেরিকান ইউএসএ তে আপনার ক্রপ আসবে। যেহেতু আসলে আমরা যেটা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, আমরা অ্যাকচুয়ালি আমদানিকারক না, আমরা উৎপাদনও করি না। আমাদের যে গ্রুপগুলি আছে যারা র মেটেরিয়াল ক্রুড এনে এখানে রিফাইন করে উৎপন্ন করে, তাদের কাছ থেকে আমরা মালটা কিনে নিই। আরেকটা আপনার দৃষ্টি আকর্ষণ করেছি যে বোতলজাত যে ভোজ্য তেলটা আছে, এটা আমরা যারা পাইকারি ব্যবসায়ী করি লুজ তেলের, তাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। এই বোতলজাত তেলগুলি আপনার তাদের নিজস্ব পরিবেশক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, থানা ভিত্তিক, তাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটর আছে, তাদের মাধ্যমে এই তেলগুলি রিটেলারের কাছে চলে যায়। বলছিলাম যে দামটা কবে কমতে পারে বলে আমরা আশা করতে পারি? আমরা এটা ইন্টারন্যাশনাল মার্কেটের বিষয়, আমরা আশা করছি যে যেহেতু পাম তেলের আপনার সিজন ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে চলে আসছে, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনাতেও আপনার সোয়াবিনের তেলটা কমে আসছে। অবশ্যই আমরা আমরা আশা করছি যে শিগগিরই এই অবস্থার অবসান ঘটবে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আবার একটি বিরতি, এক্সপ্রেস থেকে। মশা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেই রাজধানীতে। এক্ষেত্রে কার্যক্রম ভিন্ন দুই সিটি কর্পোরেশনের। উত্তর ঢাকায় ঘটা করে ক্র্যাশ কর্মসূচি চালানো হলেও দক্ষিণ সিটি কর্পোরেশন চলছে নিজস্ব গতিতে। এ নিয়ে কথা বলতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মশা গবেষক এবং কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। ডক্টর কবিরুল বাশার, আপনাকে স্বাগত। এই যে দুই সিটি কর্পোরেশন তারা কাজ করছে, আপনি কি মনে করেন যে দুই সিটি কর্পোরেশনের মধ্যে যদি সমন্বয় থাকতো, তারা সমন্বিতভাবে কাজ করতো, তাহলে মশার বিরুদ্ধে যে অভিযান চলছে সেটা আরো কিছুটা কার্যকর হতে পারতো? আর সিটি যেহেতু দুটি সিটি পাশাপাশি, সেক্ষেত্রে সমন্বয় হলে তো অবশ্যই ভালো হতো। শুধুমাত্র সিটি নয়, সারা বাংলাদেশেই মশা নিয়ন্ত্রণে আসলে একটি সমন্বয় হওয়া প্রয়োজন। যেটি আমরা অনেক আগেই, আরো কয়েক বছর আগেই আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছি। স্থানীয় সরকারের মন্ত্রী মহোদয়ের সাথেও আমার একাধিকবার কথা হয়েছে। উনি খুব সুন্দরভাবেই এই জিনিসটা নিয়েছেন। একটি আসলে জাতীয় ভেক্টর কন্ট্রোল সেল হওয়া দরকার, যার মাধ্যমে সারা বাংলাদেশের মশা নিয়ন্ত্রণের নেতৃত্ব আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে আসলে ভালো হয়। তাহলে এই সমন্বয়টা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। সেখানে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন নয়, ঢাকা উত্তর, দক্ষিণ আছে, গাজীপুর সিটি কর্পোরেশন আছে, এবং অন্যান্য যে সিটি কর্পোরেশন গুলো আছে, সমস্ত সিটি কর্পোরেশন গুলোতেই মশা নিয়ন্ত্রণের পদ্ধতিটা কিরকম হতে পারে বা কিরকম হওয়া উচিত, সেই নির্দেশনাটা যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো একটি প্রতিষ্ঠান থাকে,
ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল সেল, সেই সেলের মাধ্যমে যদি আসে তাহলে আমি মনে করি সেটি আরো সুন্দর হবে। অবশ্যই। আমরা দেখছি যে মশা নিয়ন্ত্রণে নানা রকম কার্যক্রম চলছে। কোথাও পরিচ্ছন্নতা অভিযান চলছে, কোথাও ওষুধ ছেটানো হচ্ছে, ফগার মেশিন সবকিছুই দেখছি। কিন্তু আ রেজাল্ট পাচ্ছি না কেন? রেজাল্ট পাওয়ার জন্য আসলে এখন যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো হচ্ছে অ্যাকশন কিছু অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। কিন্তু আসলে মশা নিয়ন্ত্রণ সত্যি কথা বলতে কি আ এ হঠাৎ করেই মশা নিয়ন্ত্রণটা হয়ে যাবে এরকমটি ভাবার কোনো কারণ নাই। মশা নিয়ন্ত্রণ করতে গেলে সমন্বিত মশক ব্যবস্থাপনা আমরা যেটিকে বলি, সেই নিত মশক ব্যবস্থাপনার ৪ টি যে পিলার রয়েছে, সে ৪ টে পিলারকে সমন্বিত করে সারা বছর ব্যাপী কিউলেক্স মশা এবং এডিস মশা নিয়ন্ত্রণের ম্যাক্রো প্ল্যান এবং মাইক্রো প্ল্যান দুটিই করতে হবে এবং সেটিকে বাস্তবায়ন করতে হবে। যদি আ এই সমন্বিত মশক ব্যবস্থাপনা ২ টি মশাকে ভিন্ন ভাবে সারা বছর ব্যাপী ম্যাক্রো প্ল্যান এবং মাইক্রো প্ল্যান বাস্তবায়ন করা হয়, তখনই মশা নিয়ন্ত্রণের সফলতা আসবে। অ্যাড হক বেসিস বা হঠাৎ কোনো প্রোগ্রামে আসলে খুব সফলতা দেখার বা আশা করাও কঠিন। আ আমাদের এখানে কি এরকম সমন্বিত কার্যক্রম সারা বছর জুড়ে একটি পরিকল্পিত কার্যক্রম চলছে না? মানে সেই বিষয়টা জানতে চাই। মানে মশা নিধনের জন্য দীর্ঘমেয়াদের কোনো পরিকল্পনা কি আছে আমাদের কোনো বিভাগের, কোনো ডিপার্টমেন্টের? আ মশা নিয়ন্ত্রণের যে সমন্বিত মশক ব্যবস্থাপনা আমরা যেটিকে বলি, যেমন ধরেন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা পরিবেশগত ব্যবস্থাপনা। পরিবেশগত ব্যবস্থাপনা, ২য় হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ বা জীবজ নিয়ন্ত্রণ, অন্য জীবকে দিয়ে মশাকে নিয়ন্ত্রণ। ৩য় হচ্ছে কীটনাশক। ৪র্থ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা মশা নিয়ন্ত্রণের কাজে। এই ৪ টি কম্পোনেন্ট হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার পিলার। এই ৪ টি পিলারের ক্ষেত্রে আমরা যেটি দেখি যে কীটনাশক যে ৩ নাম্বার পিলার, সেই কীটনাশক এর ব্যবহারটা আমরা খুব বেশি দেখে থাকি। কিছু ক্ষেত্রে হয়তো পরিবেশগত ব্যবস্থাপনা, যেমন ধরেন কচুরিপানা পরিষ্কার বা নর্দমা ডোবা পরিষ্কারের কাজ কিছুটা হয়ে থাকে। কিন্তু এই সমন্বিত মশক ব্যবস্থাপনার যে ৪ টি পিলার, ৪ টি পিলারকে সমানভাবে গুরুত্ব দিয়ে সারা বছরব্যাপী পরিকল্পনা আ আ আ বাস্তবায়ন করতে কিন্তু আমরা খুব বেশি দেখি না। কিছু এই পিলারের কিছু পিলার যেমন কীটনাশকের ব্যবহার আমরা দেখি। কিন্তু অন্যান্য পিলারের বাস্তবায়নে দুর্বলতা আমরা দেখে থাকি। সে আরেকটি বিষয়, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ঢাকা শহরের কিছু এলাকায় কিন্তু মশার উপদ্রব অনেক কম তুলনামূলকভাবে, আবার কিছু এলাকায় অনেক বেশি। যেসব এলাকায় কম সেখানকার অভিজ্ঞতাগুলো আমরা যেখানে বেশি সেখানে কাজে লাগিয়ে কি কোনো উপকার পেতে পারি? আ এটা আসলে যে এটা সিটি কর্পোরেশন কিন্তু উচিত ছিল যে, যেসব এলাকাগুলোতে মশা কম, যেমন আমি গত সপ্তাহে ফিল্ড ওয়ার্কে গেছিলাম ধোলাইপাড় দনিয়াতে। দনিয়াতে কিন্তু মশা এই মুহূর্তে বেশ কম। এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড। সেই ওয়ার্ডটিতে কেন কম সেটিকে কিন্তু একটি স্টাডি করা দরকার। সেই স্টাডি সেটি কি সিটি কর্পোরেশনের কার্যক্রমের কারণে কম? নাকি অন্য কোনো ফ্যাক্টর এখানে আছে? যদি কোনো ফ্যাক্টর থেকে থাকে সেই ফ্যাক্টরটাকে আমরা সেই জি, অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে অবশ্যই। আ ডক্টর সেই কবিরুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।